আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইমা কৌতূহল নিয়ে বলল, কি কথা আপু? ইয়ানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার জন্মের আগেই ভাইয়া কিভাবে যেন মাথায় আঘাত পেয়েছিল, যার জন্য পুরো 1 বছর কমাই ছিল। যখন কমা থেকে বের হয় তখন অতীতের অনেক কিছুই ভুলে গিয়েছিল। আমাকে পেয়ে নাকি ভাইয়া অনেক খুশি হয়েছিল, দিনগুলো ভালোই কাটছিল। আমার বয়স যখন 2 বছর তখন জন্ম হয় ঈশানের। 3 ভাই বোনের কোলাহলে নাকি সারা বাড়ি মেতে থাকতো, কিন্তু ভাইয়াকে 10 বছর বয়সে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। আমার বয়স তখন কেবল 4 বছর আর ঈশানের মাত্র 2 বছর। ভাইয়া যেতে চাইছিল না, তাও মা নাকি জোর করে পাঠিয়ে দেয়। ইমা অনেক মনোযোগ দিয়ে শুনছে ইয়ানার কথা। ইয়ানা থেমে গেলে ইমা বলে উঠল, তারপর কি হলো? ইয়ানা আবার বলতে লাগলো, ভাইয়া চলে যাবার পর অনেক দিন পর্যন্ত মায়ের সাথে কথা বলেনি, শুধু আমার সাথে আর ঈশানের সাথে কথা বলতো। তবে ছোটবেলা থেকে একটা বিষয় খেয়াল করতাম, বাবা আমার আর ভাইয়ার থেকে ঈশানকে অনেক বেশি ভালোবাসতো, এমনকি মাও। পরে অভিমান ভুলে ভাইয়াও মায়ের সাথে টুকটাক কথা বলতে শুরু করে। দেখতে দেখতে 8 বছর পার হয়ে যায়। মা ভাইয়াকে বলে তার 18তম জন্মদিনে অনেক ধুমধাম বাড়িতে পালন করতে চায়। ভাইয়াও রাজি হয়ে যায়, তাই জন্মদিনে 2 দিন আগেই দেশে চলে আসে। যেদিন ভাইয়ার 18 বছর পূর্ণ হয় সেদিন এখানকার ফ্রেন্ডদের সাথে দুপুরে লাঞ্চ করতে আর ঘুরতে গিয়েছিল, কারণ রাতে বাড়িতে পার্টি ছিল। কিন্তু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে ভাইয়ার গাড়ি, তাদের এক ফ্রেন্ডের অনেকটা আঘাত পায় আর সবাই তাকে নিয়ে হসপিটালে চলে যায়। পার্টি শুরু হওয়ার অনেক সময় পার হয়ে গেলেও ভাইয়া ফেরে না। আমার বয়স তখন 12 বছর আর ঈশানের 10 বছর। সারাদিন শুধু মারামারি করতাম দুইজনে। পার্টি প্রায় শেষের দিকে ভাইয়া ফিরে আসে, তবে তাকে দেখে বাবা মা থমকে গিয়েছিল। আমার আজও চোখে ভাসে সেই দিনের প্রতিটা মুহূর্ত। আমার হাসি খুশি ভাইয়ার মুখ সেদিন লাল হয়ে গিয়েছিল রাগে। তাকে দেখে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। মা বাবা অনেক অনেক বকা দেয় ভাইয়াকে, কিন্তু সে একটুও টু শব্দও করেনি। মাথা নিচু করে হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়েছিল। এতটুকু বলে ইয়ানা দম নিল। সেদিনের কথা মনে পড়লে ইয়ানা আজও ভয় কেঁপে ওঠে। তার সব সময় হাসি খুশি থাকা ভাইয়াকে এতটা রেগে যেতে প্রথম দেখেছিল সেদিন ইয়ানা। ইয়ানাকে চুপ করে যেতে দেখে ইমা বলল, ইনি এত রেগেছিলেন কেন আপু? ইয়ানা মলিন হেসে বলল, জানি না, আর সেটা আজও জানা হয়নি আমাদের। তবে বাবা মা মনে করে তাকে জোর করে বিদেশে পাঠানোর জন্য বাবা মায়ের উপর এত রেগে থাকে এখনো। ইমা বলল, সেদিন তারপর কি হয়েছিল? ইয়ানা ইমার দিকে তাকিয়ে আবার বলল, বাবা মা ভাইয়াকে বকছিল আর এইদিকে আমি আর ঈশান আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি করছিলাম। হঠাৎ আমার ধাক্কা খাওয়ায় ঈশান অসাবধানতার জন্য নিচে পড়ে যায় আর জোরে কেঁদে দেয় ব্যথা পাওয়ার জন্য। মা এমনি রেগেছিল, তাই আরও রেগে এসে আমার কাছে দাঁড়ায়। ঈশান আর আমাকে ইচ্ছে মতো বকা দিয়ে এক পর্যায়ে আমাকে থাপ্পড় মারার জন্য হাত ওঠায়, কিন্তু সেটা ধরে ফেলা ভাইয়া। ইয়াদ রাগে ফুসফুস করছে রুবিনার হাত ধরে, আর ইয়ানা ভয়ে চোখ বন্ধ করে আছে। অনেক সময় পরেও যখন আঘাত অনুভব করে না, তখন চোখ মেলে তাকায় ছোট্ট ইয়ানা। তাকিয়ে দেখে তার ভাইয়া তার মায়ের হাতটা শক্ত করে ধরে রেখেছে। রাগে ইয়াদের পুরো মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে। ইয়াদ রেগে, আর রুবিনা বিস্ময়কর চোখে ইয়াদের দিকে তাকিয়ে আছে। ইয়াদ রেগে দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, সাবধান মিসেস রুবিনা কবির, আমার বোনের গায়ে হাত তুললে সেই হাত আমি ভেঙে দিতে 2 মিনিটও ভাববো না। এক ঝটকায় রুবিনা কবিরের হাত ছেড়ে দিল ইয়াদ। রুবিনা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে ইয়াদের এমন আচরণে। তিনি বিশ্বাস করতে পারছে না এটা ইয়াদ। কখনো মায়ের উপর কথা না বলা ছেলেটা আজ মায়ের নাম ধরে কথা বলছে। কিভাবে বিশ্বাস করবে রুবিনা? ইয়াসির হামিদ ধমক দিয়ে বলে উঠল, ইয়াদ, এটা কি ধরনের বেয়াদবি? উনি তোমার মা হন। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো নাকি? ইয়াদ রুবিনার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলে উঠল, জন্ম দিলেই মা হওয়া যায় না। কিছু মানুষ মা হওয়ার যোগ্যতাই রাখে না, কিন্তু উপরওয়ালা তাদেরই মা বানিয়ে দেয়। উনি যদি সত্যিকার মা হতেন না, তাহলে মাত্র 10 বছর ছোট একটা ছেলেকে এত দূরে একা পাঠিয়ে দিতে পারতেন না কখনো। ইয়াসির বলে উঠল, সেটা তোমার ভালোর জন্যই করেছে ইয়াদ। ইয়াদ তাচ্ছিল্যের সুরে বলল, Oh, Mr. DK, you just shut up. ইয়াসির অবাক হয়ে বলল, ডিকে হোয়াইট দ্যাট? ইয়াদ, আমি তোমার বাবা হই।
ইয়াদ উত্তর দিল না। ইয়াসিরের দিকে তাকিয়ে রহস্যময় হাসল। ইমা কৌতূহল নিয়ে বসে আছে। ইয়ানা চুপ করে যেতেই ইমা আবার অস্থির হয়ে উঠল পরেরটা শোনার জন্য। ইয়ানা বলল, সেদিন হঠাৎ করে ভাইয়া এমন রাগী হয়ে গেল। ভাইয়ার ধারণা হলো আমি বাবা মায়ের কাছে ভালো নেই। তার 2 দিন পরে আমাকে সাথে নিয়ে ইউকে ব্যাক করে ভাইয়া। তারপর থেকে ভাইয়ার রাগ কমার বদলে দিন দিন বাড়তেই থাকে। বাবা মায়ের সাথে কথা বলা একদম বাদ দিয়ে দেয়, তবে আমাকে কখনো কথা বলতে বাধা দেয়নি। ধীরে ধীরে বুঝতে পারলাম ভাইয়া মেয়েদের সহ্য করতে পারে না। ভাইয়া কত হ্যান্ডসাম সেটা তো জানোই। মেয়েরা মাছের মতো ভোভো করতো ভাইয়ার আশেপাশে, আর তাতে সে আরও রেগে যেত। পড়াশোনা, ক্যারাতে, পিস্তল চালানো, এক্সারসাইজ এসব নিয়ে পড়ে থাকতো সবসময়। তবে আমার খেয়াল রাখতে একটুও ভুলতো না। ভাইয়ার জন্য আমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না, কারণ সে বলতো মেয়েদের সাথে মিশলে আমিও মেয়েদের মতো নিকৃষ্ট হয়ে যাব। 2-1জন ছেলে ফ্রেন্ড ছিল, তবু নামমাত্র ফ্রেন্ড, আর বাকি সব ভাইয়াই ছিল আমার। দেখতে দেখতে ভাইয়ার পড়াশোনা শেষ হয়ে যায়, কিন্তু আমার পড়াশোনা তখনও বাকি। আর ভাইয়া আমাকে সেখানে একা রেখে আসবে না, তাই নিজের সাথে দেশে নিয়ে আসে আর এখানকার ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। আমার হাসি খুশি ভাইয়াকে আমি 12 বছর আগে হারিয়ে ফেলেছি। আজও জানি না সেদিন কি হয়েছিল, কেন ভাইয়া এত রেগে বাড়ি ফিরছিল। আরে কেনই বা মেয়েদের সহ্য করতে পারে না। ঈশানকেও আমার মতো ভালোবাসতো ছোটবেলায়, কিন্তু সেই দিনের পর থেকে ঈশানের সাথে ভালো করে কথাও বলতো না। আমরা দেশে ফিরেছি 3 বছরের মতো হলো, কিন্তু ভাইয়া আমি ছাড়া কারোর সাথেই তেমন কথা বলে না। জানি না কি হয়েছিল সেদিন, তবে এক মুহূর্তে আমাদের পরিবারের রং পাল্টে গিয়েছিল সেদিন। কথা শেষ করে ইয়ানা দীর্ঘশ্বাস ছাড়ল। ইমা গভীর চিন্তায় পড়ে গেল। কি এমন হয়েছিল সেদিন যাতে একটা হাসি দীর্ঘশ্বাস ছাড়ল। ইমা গভীর চিন্তায় পড়ে গেল। কি এমন হয়েছিল সেদিন যাতে একটা হাসি খুশি মানুষ এমন হয়ে গেল? কোনো বড় সমস্যা লুকিয়ে আছে এর মধ্যে, যা হয়তো ইয়াদার এই পরিবারের বিশেষ কেউ ছাড়া আর কারো জানা নেই। আবার ইয়ানার গলার স্বরে ইমার ভাবনার সুতো ছিল। ভাইয়া তোমাকে সহজে মেনে নেবে না, তবে একবার যদি তার মনে জায়গা করে নিতে পারো তাহলে ভালোবাসার সাগর খুঁজে পাবে। এই পৃথিবীতে ঘৃণা করার অনেক মানুষ আছে ভাইয়ার, কিন্তু ভালোবাসার জন্য একমাত্র আমি ছাড়া কেউ নেই। তাই তুমি যদি একবার জায়গা করতে পারো তাহলে সুখের সীমা থাকবে না। আমার ভাইয়ের জীবনে প্রথম নারী তুমি, তাই চেষ্টা করো তার মনে লুকিয়ে রাখা রহস্যের সন্ধান পাওয়ার। একবার তার রাগের কারণ খুঁজে বের করতে পারলে সহজে তার সমাধানও পেয়ে যাবে। আরও কিছু সময় কথা বলে ইয়ানা চলে গেল, আর ইমার মাথায় ইয়ানার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। দুদিনে ইয়াদ যা যা বলেছে তাই মনে করার চেষ্টা করছে, কারণ ইয়াদের কথার মাঝেই হয়তো এই রাগের উৎস খুঁজে পাবে ইমা। আজ 2 দিন পর কলেজে যাচ্ছে কথা, কিন্তু একটা রিকশাও পাচ্ছে না। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে তার। বিরক্তি ভরা কণ্ঠে কথা বলল, কেন? যে মায়ের সাথে রাগ করে গাড়িটা নেই না, তার ঝাল আজ বুঝতে পারছি। রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকার চাইতে হয়তো মায়ের 2টো তেতো কথা শোনাও ভালো হতো। কথা উল্টো দিকে তাকিয়ে আছে রিকশার আশায়, কিন্তু দেখা নেই। অনেক সময় তাকিয়ে থেকে সামনের দিকে তাকাতেই লাফ দিয়ে পেছনে সরে গেল কথা। আপনি? উপর দিয়ে কথার দৃষ্টি অনুসরণ করছিল। কথা পেছনে ফিরতেই দুজনে একদম মুখোমুখি হয়ে যায়। হয়তো 1 ইঞ্চি দূরত্বও ছিল না তাদের মাঝে, তাই ঈশানকে এমনভাবে দেখে কথা ভয়ে লাফিয়ে পিছনে সরে যায়। ঈশান সোজা হয়ে দাঁড়িয়ে একটু ভাব নিয়ে বলল, হ্যাঁ আমি। কথা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ আপনি, সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনি এখানে আর আমার এত কাছে দাঁড়িয়ে কি করছিলেন? ঈশান আগের ভঙ্গিতে বলল, আপনি এতটা মনোযোগ দিয়ে কি দেখছিলেন সেটা দেখার চেষ্টা করছিলাম আর কি। 1 মিনিট, আমি তোমাকে আপনি আপনি কেন করছি? পিছে একটা মেয়েকে আপনি আপনি করছি। ইটস নট ফেয়ার ঈশান, ভেরি ব্যাড। কথা দাঁতে দাঁত চেপে ঈশানের কথা শুনছে। ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু কথার একদম সহ্য হয় না একে, কারণ এর অতিরিক্ত বকবক ভালো লাগে না কথার। কথা বলল, আপনার বকবক শেষ, এবার আপনি আসতে পারেন। ঈশান বলল, আরে পিচ্ছি, রেগে যাচ্ছ কেন বলো তো? কারোর জন্য ওয়েট করছিলে নাকি? কথা বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, আপনার খালুজান রিক্সাওয়ালার জন্য ওয়েট করছি। ঈশান বোকা বনে গেল কথার উত্তর শুনে। তার খালু, তাও আবার রিক্সা চালক? সিরিয়াসলি? কথা ঈশানের অবস্থা দেখে মজা পাচ্ছে, কিন্তু হাসতে পারছে না। ঈশান কথাটা একটু ভেবে উচ্চস্বরে হাসতে লাগলো। ঈশানের হাসি দেখে কথা নিজেই এবার বোকা হয়ে গেল। সে কি কোনো জোকস বলেছে? কথা ইনডিরেক্টলি অপমান করলো, তাও হাসছে। আজব লোক তো। ঈশান হাসি মুখেই বলল, কোথায় যাবে চলো, আমি ড্রপ করে দিচ্ছি। কথা সিরিয়াস ভাবে বলল, ধন্যবাদ,
আমার কারো হেল্প লাগবে না। তখনই একটা রিক্সা দেখতে পেয়ে কথা সেটাকে ডেকে এনে উঠে বসলো। ঈশানের দিকে একবার তাকিয়ে চালককে বলল যেতে। কথা চলে গেলে ঈশান সেদিকে তাকিয়ে থাকলো। মেয়েটাকে চালাতে ভালো লাগে ঈশানের। এত কম বয়সে এতটা সিরিয়াস দেখে একটু বেশি চালাতে ইচ্ছে করে ঈশানের। কথা বিরক্ত হয়ে কপাল কুঁচকে তাকালে সেটা দেখতে আরো ভালো লাগে। কেন লাগে ঈশানের কাছে তার উত্তর নেই। ঈশান মুচকি হেসে গাড়িতে উঠে সিট বেল্ট লাগিয়ে নিচের গন্তব্যের দিকে রওনা হলো। ইয়াদ বরাবরের মতো কপাল কুঁচকে কাজ করছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে রনিত। পকেটে তার ফোনটা অনবরত ভাইব্রেট করে যাচ্ছে। এখান থেকে গিয়ে ফোন রিসিভ করলে চাকরি থাকবে না, আর রিসিভ না করলে গার্লফ্রেন্ড থাকবে না। টেনশনে রনিত করে ওঠে টেবিলের উপর। ইয়াদ তাকিয়ে দেখে জাম্বির নাম্বার। রনিতের দিকে তাকিয়ে বলে, তুমি নিজের ডেস্কে যাও, দরকার হলে ডেকে নেব। রনিত মনে হয় আকাশের চাঁদ হাতে পেল। ইয়াদের বলতে লেট হলেও যেতে লেট হয়নি। মনে মনে বলল, যে স্যারকে কল দিয়েছে তাকে সামনে পেলে একটা চুমু খেতাম এখন। হ্যাঁ ছি, এটা কি বলছি, কে নাকে তাকে চুমু খাবে। এখন কথা বাদ দিয়ে গার্লফ্রেন্ডের কল রিসিভ করি, নাহলে চুমুর বদলে ঝাঁটার বাড়ি খাওয়াবে আমাকে। হ্যাঁ জাম্বি, বলো, কোনো সমস্যা? জাম্বি খুশি খুশি গলায় বলল, স্যার 12 বছর ধরে আপনি যাদের খুঁজছেন তাদের একজনের খোঁজ পেয়েছি স্যার। ইয়াদ অবাক হয়ে বলল, হোয়াট? ইয়েস স্যার, সে এখন তার গ্রামের বাড়িতে আছে। আর আপনি এদেশ থেকে যাওয়ার পরপরই উনি ঢাকা থেকে চলে গেছিলেন, কারণ ওনাকেও খুনের চেষ্টা করা হয়েছিল। ইয়াদ বিস্ময়কর কণ্ঠে বলল, বাট ভাই, উনি আমাকে সব জানিয়ে দিয়েছে। সেটা তো আমি আর উনি ছাড়া কেউ জানতো না, তাহলে কেন? আর এদের আচরণ তো মনে হয় না এরা জানে যে আমি সব সত্যি জেনে গেছি। জাম্বি অস্থির গলায় বলল, না না স্যার, সেজন্য খুন করতে চাইনি। এরা এখনও জানে না আপনি সব জেনে গেছেন। এরা ওনাকে খুন করতে চেয়েছিল যাতে ফিউচারে উনি আপনাকে কিছু বলতে না পারেন। ইয়াদ গম্ভীর গলায় বলল, ঠিক আছে, তুমি সেখানে যাওয়ার ব্যবস্থা করো, বাট খেয়াল রাখো তুমি আর আমি ছাড়া এই বিষয়ে যেন অন্য কেউ কিছু জানতে না পারে। একবার ওনাকে হাতে পেলে বাকি দুজনের হদিশ পাওয়া যাবে। জাম্বি বলল, ঠিক আছে স্যার। ফোন রেখে ইয়াদ চিন্তায় মগ্ন হয়ে গেল। আজ 12টা বছর ধরে 300 মানুষকে হন্যে হয়ে খুঁজছে ইয়াদ। একবার তাদের পেয়ে গেলে তার অতীত একদম পরিষ্কার হয়ে যাবে তার কাছে। মাথায় আঘাত আর 1 বছর কোমায় থাকার জন্য তার মন থেকে মুছে গেছে অনেক স্মৃতি। স্বপ্নটাও কখনো স্পষ্ট হয় না চোখের সামনে। এই 3 জনই পারবে তার জীবনের সব রহস্য উদ্ঘাটন করতে। ইয়াদ কল করে রনিতকে কেবিনে আসতে বলল, আজকে রুটিন কি রনিত? স্যার আজ তেমন কোনো কাজ নেই, যা কাজ সব অফিসের মধ্যেই, তবে একবার কনস্ট্রাকশন সাইটে যেতে হবে, সব ঠিকঠাক হচ্ছে কিনা সেটাই দেখতে। ইয়াদ বলল, রনিত, আমি বাইরে একটা দরকারি কাজে ঢাকার বাইরে যাচ্ছি, আজ এই দিকটা সামলে নাও। রনিত একটু চিন্তা করে বলল, কিন্তু স্যার অফিসের কোনো কাজ তো নেই ঢাকার বাইরে, যেটা আছে সেটা আরো 10 দিন পরে। ইয়াদ রাগী গলায় বলল, রনিত, এখন কি আমার সব কাজের কৈফিয়ত তোমাকে দিতে হবে? রনিত তাত হয়ে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। তোমার মুখ দিয়ে ঠিক কথা আবার কখন বের হয়? আমি আগামীকাল ঠিক সময় অফিস চলে আসবো, তুমি এদিকটা দেখো। আর হ্যাঁ, আমার কথা মিস্টার ডিকে জানতে চাইলে বলবে অফিসের কাজে বাইরে গেছে। রনিত মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার। ইয়াদ চেয়ারের পেছন থেকে ব্লেজারটা নিয়ে গায়ে পরে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। রাস্তায় জাম্বি দাঁড়িয়ে ছিল, তাকেও তুলে নিল। ঠিকানা খুঁজে পেতে কষ্ট হবে না। জাম্বি হেসে বলল, স্যার আপনি মনে হয় ভুলে গেছেন, জাম্বি কখনো হাফ কাজ করে না। ওখানে আমি লোক লাগিয়ে দিয়েছি, আমরা গেলেই বাড়ি দেখিয়ে দেবে। জাম্বি ড্রাইভ করছে আর ইয়াদ পাশে বসে আছে, চিন্তা করছে সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল ময়মনসিংহ শহরে পৌঁছতে। সেখান থেকে আরও অনেক ভেতরে যেতে হবে। শহরে পৌঁছতেই তাদের সাথে আরও একটা গাড়ি যোগ হলো। ইয়াদের গাড়ি সেই গাড়িটাকে ফলো করছে কেবল। কিছুক্ষণের মধ্যে শহর ছেড়ে সবুজে ঘেরা গ্রামে প্রবেশ করলো ইয়াদের গাড়ি। দুপাশে সবুজ ফসলের ক্ষেত আর মাঝে পিচ ঢালা রাস্তা। অনেকটা সময় পর একটা ছোট্ট বাজারের মতো জায়গায় গাড়ি এসে থামলে সবাই নেমে পড়ে। সামনের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, তাই সবাই সেদিকে পা বাড়ালো। প্রায় 10 মিনিট হাঁটতে এসে থামলো ইয়াদ। বাড়িটায় রং উঠে গেছে, মাঝে মাঝে শ্যাওলা পড়েছে। পশ্চিম আকাশে তখন সূর্যটা হেলে পড়েছে, তাই বাড়িটাকে অনেকটা ভুতুড়ে মনে হচ্ছে। বাড়িটা দেখে ইয়াদ ভ্রু কুঁচকালো। এই বাড়িতে কেউ থাকে বলে ইয়াদের মনে হচ্ছে না, তবে কি ভুল জায়গায় এসে পড়েছে সেটাই চিন্তা করতে লাগলো।
ড্রয়িং রুমের ঘড়ির টুং শব্দ বলে দিচ্ছে 12টা বেজে গেছে। ইমা না শান্তিতে বসতে পারছে আর না শুতে পারছে। এত রাত হয়ে গেছে, ইয়াদের খোঁজ নেই কোনো। চিন্তায় ইমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইয়ানা কল দিয়েছিল, ইয়াদের ফোন বন্ধ। রনিতের ফোন বিজি বলছে 1 ঘন্টা আগে থেকে। অফিসে কল দিয়ে জানতে পারে ইয়াদ দুপুরে বেরিয়ে গেছে অফিস থেকে। তারপর আর যায়নি অফিসে। ফার্ম হাউসের কেয়ারটেকার জানিয়েছে ইয়াদ সেখানে যায়নি। মূলত সেই জন্য ইমার প্রচন্ড টেনশন হচ্ছে, কোথায় গেল ইয়াদ। এমনই সারাদিন ইমা ইয়াদের অতীত জানার ক্লু খুঁজতে ব্যস্ত ছিল। এখন আবার ইয়াদের চিন্তায় মাথা ব্যথা শুরু হয়ে গেল ইমার। একটু আগে ইয়ানা নিচের রুমে চলে গেছে ইমারকে চিন্তা না করতে বলে। ইয়ানা নিচের রুমে বসে আছে, তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। আজ ভার্সিটিতে আরমানকে দেখে শুধু ইয়ানা নয়, পুরো ভার্সিটি অবাক হয়ে গেছে। কোনো ক্লাসে কাউকে কিছু বলেনি, চুপচাপ ক্লাস করিয়ে বের হয়ে গেছে। আর যতবার আরমানকে দেখেছে ততবারই ইয়ানার কাছে তাকে বিষণ্ণ লেগেছে। আরমান হয়তো সত্যি ইমাকে ভালোবাসে, এমন ভাবনায় ইয়ানার অপরাধ বোধ হচ্ছে। কেন জোর করলো ইয়াদকে বিয়ে করার জন্য? ইয়ানার আরমানের জন্য খারাপ লাগছে। হয়তো সব সত্যি জানলে খারাপ লাগবে না, বরং ঘৃণা করবে আরমানকে। 1টা বাজতে আর 10 মিনিট হয়েছে ঘড়িতে। ইয়াদ গাড়ি নিয়ে বাসায় ঢুকলো। নিজেকে আজ অভাগা মনে হচ্ছে ইয়াদের কাছে। রাগের থেকে অনেক বেশি হচ্ছে চাপা কষ্ট। তার জীবনটা হতে পারতো বাকি সবার মতো হাসি খুশি আর স্বাভাবিক। হ্যাঁ, হতে পারতো যদি তার বাবা মানুষ চিনতে ভুল না করতো, তাহলে সব স্বাভাবিক হতো। ইয়াদ নিজের কাছে থাকা চাবি দিয়ে মেইন ডোরের তালা খুলে ভেতরে গিয়ে মেইন ডোর লক করে ঘুরতেই ডাইনিং টেবিলে ইমাকে ঘুমিয়ে থাকতে দেখলো। কপাল কুঁচকে নিচে নিচেই বলল,